সেই পরিত্যক্ত মিলের কম্পাউন্ড এদের কাছে আড্ডার ঠেক হয়ে উঠেছিল, কিন্তু শুধুমাত্র সেদিন সন্ধে পর্যন্ত। একটি সাহসী মেয়ে এগিয়ে এসে সেই অপরাধের আঁকড়া রিপোর্ট করবে বলে ঠিক করল। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের স্বাগত। এটা এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। পুলিশ সেই 5 জন অপরাধীর পিছনে পড়েছিল যারা নৃশংসভাবে এই মিল কম্পাউন্ডে একটি মেয়ের সঙ্গে জঘন্য অপরাধ করেছিল। 5 জন যুবক এর আগেও যারা অনেক অপরাধ করেছিল, রেহান মালিক, সঞ্জয় ভাঙ্গে, আব্দুল বারি, নাজিব জব্বার আর জাভেদ। এদের বিরুদ্ধে অনেকগুলি মামলা চলছিল, কিন্তু এরা জেলের বাইরে। একজন মিডিয়া প্রফেশনাল অঞ্জলি আর তার কলিগ প্রতীক মুম্বাইয়ের পুরনো ঘরবাড়ির উপর একটা অ্যাসাইনমেন্টের সুবাদে 2013-র 27 মে একটা বন্ধ মিলের কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ে। মিলের মধ্যে ঢোকার সময় তাদের নজরে আসে 2 যুবক, আব্দুল বারি এবং নাজিব জব্বার। যখন অঞ্জলি আর প্রতীক ফটোগ্রাফি সেরে ফিরে যাচ্ছিল, তখনই তারা নাজিব আর আব্দুল বাড়ির সঙ্গে আরও একটি ছেলেকে দেখতে পায়। তার নাম রেহান মালিক। রেহান তাদের বলে যে এই মিল কম্পাউন্ডে ফটো তোলা বারণ আছে, ক্যামেরা থেকে সব ফটো ডিলিট করতেও রাজি হয়ে যায়, কিন্তু এরা 3 জন এদের যেতে দিতে চায় না। পাশের রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য এই মিলটা একটা শর্টকাট ছিল। 25 দিন আগে 3রা অক্টোবর 2013-এ ভারতী এবং ধীরজ নামের 2 যুবক যুবতী এই মিলের মধ্যে এসেছিল। রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে তারা এই মিলেই একটা জায়গায় বসে পড়েছিল। সেই রাতে ভারতী বাড়ি পৌঁছয়নি। তার মা যখন পুলিশ কমপ্লেন করলেন, পুলিশের ধারণা হয় যে ভারতী আর ধীরজ পালিয়ে গেছে। তো অরুণা একথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন যে গত সপ্তাহেই তিনি ধীরজের সঙ্গে দেখা করেছিলেন। ঠিক তার 2 দিন পরেই ফোন আসে যে সে এখন বিহারে আছে আর একদম ঠিক আছে। আর কিছু না বলেই ভারতী ফোনটা রেখে দেয়। তবে এই মুহূর্তে অঞ্জলি আর প্রতীক মিলের মধ্যে ফেঁসে আছে। রেহান, আব্দুল আর নাজিব প্রতীককে তাদের বেল্ট দিয়ে বেঁধে ফেলে। তারা প্রতীককে জানায় যে মিলের মধ্যে ঘটা সব মার্ডারের জন্য তারাই দায়ী এবং এ ব্যাপারে তারা অঞ্জলির সঙ্গে কিছু কথা বলতে চায়। তারা অঞ্জলিকে ভিতরের একটা ঘরের মধ্যে নিয়ে যায়। আব্দুল বাইরে প্রতীককে পাহারা দেওয়ার জন্য রয়ে যায়। তারা কিছু করে ওঠার আগেই অঞ্জলির মা সোনিয়ার ফোন আসে। অঞ্জলিকে দেওয়া ধমকি অনুযায়ী অঞ্জলি তার মাকে জানায় যে সে আজ দেরিতে বাড়ি ফিরবে, কিন্তু অঞ্জলির মা সোনিয়া বুঝতে পেরে যান যে তার মেয়ে বিপদে পড়েছে। কিছুক্ষণ পর সঞ্জয় ভাঙ্গে আর জাভেদ নামের 2 জনও সেখানে চলে আসে। এরপর 5 জন, রেহান, নাজিব, সঞ্জয়, আব্দুল আর জাভেদ একের পর এক অঞ্জলিকে ধর্ষণ করে। তারা অঞ্জলিকে হুমকি দেয় যে অঞ্জলি যদি কাউকে কিছু বলে তাহলে অঞ্জলির যেসব ফটো তারা তুলেছে সেগুলো তারা পাবলিক করে দেবে। স্থানীয় রেলওয়ে স্টেশনে পৌঁছে অঞ্জলির প্রতীককে জানায় যে তাকে ধর্ষণ করা হয়েছে। অঞ্জলি প্রথমে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডাক্তাররা বলে যে এটা পুলিশ কেস। অঞ্জলি পুলিশ কমপ্লেনের জন্য রাজি হয়ে যায়। অঞ্জলি তার মা আর আঙ্কেলকে খবরটা জানিয়ে দেয়। পুলিশ হাসপাতালে পৌঁছয় আর অপরাধের খবর নেয়। এরপর প্রতীক সেই 5 জনের চেহারার বর্ণনা দেয়, যার সাহায্যে পুলিশ ওই 5 জনের স্কেচ করে। প্রথম লিঙ্ক মেলে যখন সেই থানারই একজন কনস্টেবল ওই স্কেচগুলোর মধ্য থেকে একজনকে চিনে ফেলে। রেহান মালিক, যে তার জন্য সোর্সের কাজ করে, সে দ্রুত রেহানকে ফোন করে থানায় আসতে বলে। এতেই রেহান সতর্ক হয়ে যায় আর সে নিরুদ্দেশ হয়ে যায়। ওই কনস্টেবলই আরও একটা গুরুত্বপূর্ণ লিড দেয়, যে হলো প্রতাপ। প্রতাপ এক নাবালক আর সে রেহানের জন্য কাজ করে। প্রতাপকে খুঁজে বার করে এনে তাকে সমস্ত স্কেচগুলো দেখানো হয়। এবার তারপর জানো এরা একটা জঘন্য কাজ করেছে, আর এদেরকে আমাদের যেভাবে হোক ধরতে হবে। এবার বলো এরা কোথায়? স্যার, আমরা পার্লারে তাস খেলছিলাম। রেহান ভাই, সঞ্জয় ভাই, জাভেদ ভাই আর আমি। কি সব তাস পড়েছে? এই দাঁড়া। হ্যাঁ আব্দুল বল। হ্যাঁ রেহান, এক্ষুনি 2টো শিকার এসছে, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। কি হয়েছে রে ভাই? আরে এক্ষুনি ওখানে 2খানা শিকার এসছে। আচ্ছা, আমি যাচ্ছি, তারপরে তোদেরকে ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে, তুই গেল। স্যার, প্রথমে রেহান ভাই গেল, তারপরে প্রায় আধ ঘন্টা পরে সঞ্জয় ভাইকে আব্দুল ভাই ফোন করে। ওহো, আরে আব্দুল? হ্যাঁ আব্দুল বল। আরে তাড়াতাড়ি চলে আয় ভাই, জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক আছে, আসছি আমি। ভাই সব বন্ধ কর। কেন রে? ওখানে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। চল চল ছোটু, সব গুটিয়ে নে। হ্যাঁ। তারপর আমি বেরিয়ে যাই, আর জানি না কি হয়েছে। এখন এদেরকে কোথায় পাবো? কেননা রেহান তো জেনে গেছে আমরা ওকে খুঁজছি। আমি আব্দুল ভাই আর জাভেদ ভাইয়ের বাড়ি চিনি, ওটা আমি আপনাকে বলতে পারি। বলো। আব্দুল ভাই ভুজঙ্গচলে থাকে, আর জাভেদ ভাই রাগদেবী চলে থাকে।
এদের সবার অ্যাড্রেস লিখে নাও আর ধরো এদের, কিন্তু মনে থাকে জানো এই ছেলেটার ব্যাপারে ওরা কিছু যেন জানতে না পারে। স্যার। এটা জানা গিয়েছে যে অভিযুক্ত কারা আর তাদের কোথায় পাওয়া যাবে সেটাও জানা গিয়েছে। এখন প্রশ্ন হলো যে তাদের কি এখনো ওখানেই পাওয়া যাবে? আরে শোন, এ রুম নাম্বার 18টা কোথায় রে? আব্দুল বাড়ির ঘর। আব্দুল বাড়ি? স্যার সামনে গিয়ে বাঁ দিকের বাড়িটা। সামনে গিয়ে বাদিকে? হ্যাঁ স্যার। আরে আব্দুল কোথায় গেল? হয়তো 5 মিনিট আগেই বেরিয়ে গেল এদিকে। হ্যাঁ মনে হয় আব্দুল আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি জাভেদের কাছে পৌঁছো। হ্যাঁ জাভেদ কোথায় থাকে? জাভেদ কি বাড়িতে আছে? আছে। আপনি কে? পুলিশ। আরে আরে আমাকে তো কিছু বলবেন, কি করেছে? স্যার। এই দেখুন স্যার। আরে কি করছেন কি? ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? এটা ধর পর নিয়ে চলো একে। কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? চল স্যার আমি কি করেছি? স্যার, চল, কোথায় তোকে নিয়ে বলছি কি যাচ্ছেন, করছিস। স্যার? চল। রেহান, সঞ্জয়, আব্দুল আর নাজিব এখন কোথায়? আমি জানি না, সত্যি বলছি। কাল বিকেলে তোরা 5 জনে মিলে কম্পাউন্ডে ছিলি কিনা? ছিলি কিনা? হ্যাঁ স্যার। ওখানে একটি মেয়েকে রেপ করেছিলিস। না না স্যার, আমি কিছু করিনি। যা করেছে ওরাই করেছে। ওরা এখন কোথায়? আমি জানি না স্যার। রেহান ভাই জেনে গেছিল যে মেয়েটা কমপ্লেন করে দিয়েছে, পুলিশ সবাইকে খুঁজছে। আমি বাড়ি চলে গেছিলাম। সঞ্জয় থানার বাইরে দাঁড়িয়ে নজরদারি করছিল। স্যার, সঞ্জয় জেনে গেছিল যে প্রতাপকে আপনারা ধরে ফেলেছেন। আর আজ সকালে তোরা পালানোর প্ল্যান করছিলিস। তুই কি করে থেকে গেলি রে? আসলে আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। রেহান, আব্দুল, সঞ্জয় আর নাজিব 4 জনের নম্বর দে। ওটা তো আমার মোবাইলেই আছে। স্যার সবার নম্বর পাওয়া গেছে। এই সব কটা নাম্বার সার্ভিলেন্সে দিয়ে দাও, আর এদের যতগুলো কন্ট্যাক্ট আছে সবাইকে গ্রেপ্তার করো। ইয়েস স্যার। ধ্রুব কাল বিকেলে ইউএস থেকে ফিরছে। ওদের মধ্যে একজন ধরা পড়েছে, আমাকে আইডেন্টিফিকেশনের জন্য ডেকেছে। আর পুলিশ তো বলছে খুব তাড়াতাড়ি অন্যরাও ধরা পড়বে। এই জাভেদের বয়ান নিয়ে নাও, আর বাকি অভিযুক্তদের স্কেচ আর ডিটেলস সব জায়গায় পাঠিয়ে দাও। যেভাবেই হোক এদের গর্ত থেকে বার করতেই হবে।
স্যার সঞ্জয় ওর বন্ধুর সঙ্গে কোথাও থাকে, কিন্তু ওর বাড়ির লোক মিরা রোডে কোথাও থাকে। মিরা রোডে কোথায়? সঞ্জয়, সাহেব সঞ্জয় তো এখানে আসেই না। স্যার আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, কিন্তু এবারে ও কি করেছে? স্যার ও ভেতরে নেই। তোমরা দুজন আমাদের সাথে চলো, চলো নিয়ে চলো এদের, চলো। স্যার সাহেব স্যার স্যার আমরা কিছু করিনি স্যার, স্যার একটু কথাটা শুনুন। আমি কিছু করিনি স্যার। ও স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার। ও দাস তো কোনো সম্পর্ক না স্যার। সাহেব সাহেব কথাটা শুনুন, সাহেব আমার কথাটা শুনুন। না সাহেব, সাহেব স্যার আমি সত্যি কিছু জানি না স্যার। আরে আমার তো রেহানের সঙ্গে বহু দেখাই হয়নি স্যার। এর উত্তরটা তুই থানায় গিয়ে পাবি, চল। স্যার কিন্তু স্যার আমি নিজের মতো চাকরি করি স্যার। সঞ্জয় আমার ভাই হলেও ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমরা একসঙ্গেও থাকি না স্যার। তো ও কোথায় থাকে? কোনো বন্ধুর সাথে? স্যার সেটা আমরা জানি না স্যার। আমি ওকে একবার গোবিন্দনগর চলে দেখেছিলাম স্যার, ও ওখানে কোনো জুরির সাথে থাকে। চল, কোথায় থাকে ও বল, চল। স্যার স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমাকে কাজে যেতে হবে স্যার। যতক্ষণ সঞ্জয়কে না পাচ্ছি তুই কোথাও যাবি না। স্যার স্যার কথাটা শুনুন স্যার। স্যার শোন পারভেজ, তুই তো সারাদিনই ওর সাথে গুলতানি মেরে বেড়াস, বলে দে ও কোথায়? উপরবেলার দিব্যি স্যার, 1 মাস ধরে ওর সঙ্গে দেখা হয়নি স্যার। একটা কথা শুনে নে, তুই যদি সত্যি না বলিস এখানেই পচে মরবি। সত্যি বলছি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার। চল বল, কোথায় আছে আব্দুল, কোথায় আছে? চল বল, বল বলছি, বল না বললে না। স্যার আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। বল। যদি সঞ্জয়, আব্দুল, নাজিব আর রেহান এই 4 জনকে আমরা ধরতে না পারি, তাহলে সবাই তোরা মরবি। এই যে এটা। অর্জুন, হ্যাঁ এই সঞ্জয় ভাঙ্গে কোথায়? ও তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি সাহেব। আচ্ছা চল। সাহেব আমি সত্যি কথা বলছি সাহেব। হ্যাঁ স্যার, এটা ওই ছেলেটাই যে ফোন করার পরে এসেছে। পুলিশ সেই সব সূত্র খতিয়ে দেখছিল যেখান থেকে এই অভিযুক্তদের সম্পর্কে খোঁজ খবর পাওয়া যায়। সব অভিযুক্তের স্কেচ সমস্ত জায়গায় দেখানো হচ্ছিল। গোটা শহর ক্ষোভের আগুনে ফুঁসছিল। এটা কি আরো একটা নির্ভয়া কাণ্ড? তাহলে কি মুম্বাইও আর মেয়েদের জন্য সেফ নয়? অপরাধীদের গ্রেফতার করতেই হবে। We want justice. We want justice. We want justice. অপরাধীদের শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধীদের শাস্তি চাই, শাস্তি চাই। আর শহর থেকে অনেকটা দূরেই ভারতীয় এই স্কেচগুলো দেখেছিল। সে অঞ্জলির সঙ্গে হওয়া জঘন্যতম অপরাধের 25 দিন আগেই সেখান থেকে পালিয়ে যায়। মুম্বাই পুলিশ এই অপরাধীদের খুঁজে চলেছে। রেহান মল্লিক, সঞ্জয় ভাঙ্গে, আব্দুল বারি আর নাজিব জব্বার। কোনো ব্যক্তি যদি এই অপরাধীদের সম্পর্কে কোনো খবর জানেন, তাহলে দয়া করে নিকটতম পুলিশ স্টেশনে যোগাযোগ করুন। ফোন করুন 444-555-666 নম্বরে।
আচ্ছা চলো, এবার দেরি হয়ে যাবে। চলো চলো। এখানে কি করছিলে? স্টেশনে যাচ্ছিলাম, তাই এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। ও, তো তুই সেই ছেলেটা যেই বন্ধ মিলের মধ্যে মার্ডারগুলো করছিলিস? আরে কি বলছেন আপনি? শোন, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমরা তো এখানে থাকিও না। আচ্ছা, তো এখানে কি করছিলে? হ্যাঁ, ওদের পেয়ে গেছি, চলে এসো। আরে দাদা, আমার কথাটা তুই শোন, যদি কোনো সমস্যায় না পড়তে চাস তাহলে যেটা বলছি সেটা কর, বুঝলি? কোথায় নিয়ে গেছে ওকে? চুপ, ওর জিজ্ঞাসাবাদ চলছে। হ্যাঁ, চলে আরে, জিজ্ঞাসাবাদ চলছে। আরে যা, তুইও কিছু প্রশ্ন করে আয়। আমার প্রশ্ন তো সব শেষ। এটা ধর। শুনুন শুনুন, দেখুন, নিশ্চয়ই আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। নে, তাড়াতাড়ি জামা কাপড় পরে নে। এই শোন শোন, কাউকে কিছু বলবি না, না হলে কিন্তু তোদের খুব পস্তাতে হবে। আর তোর তো ছবিও রয়েছে আমাদের কাছে। চল এবার যা। আমি বাড়ি যাব না, আমি বাড়ি যেতে পারবো না, আমি মরে যাব। না ভারতী, এর মধ্যে তোমার কোনো ভুল নেই। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, কেউ কিচ্ছু জানতে পারবে না এই ব্যাপারে। এরা তো সেই লোকগুলো, এরা আরো একটা মেয়ের সর্বনাশ করেছে। শোনো, আমরা ফিরে যাই, আমরা আর চুপ করে থাকবো না, চলো ফিরে যাই। যখন ভারতী জানতে পারে যে এরা একই অভিযুক্ত যারা তার সঙ্গেও সেই অমানবিক অত্যাচার করেছিল, তখন তার সাহস বাড়ে আর সে ফিরে এসে তার সঙ্গে ঘটা অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের মধ্যে 4 অভিযুক্তই এখনো আইনের হাতের বাইরে। স্যার, সঞ্জয় ভাঙ্গেকে আপনি পেয়ে যাবেন। কোথায়? চৌমাথায় একটা ভিডিও পার্লার আছে, আর ওখানেই ও 2 দিন ধরে লুকিয়ে আছে। चल। ওঠ শালা। স্যার, ওঠ। কি হয়েছে স্যার? শোয়ার খুব শখ না তোর? হ্যাঁ সাকিল, বল।
স্যার একটা ছেলে আছে আদিল আনসারি, ও নাজিবের ব্যাপারে জানে। ফোন দে ওকে। হ্যাঁ স্যার। সাহেব, নাজিব কাল রাতে আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ রে ভাই, কি করেছিস তুই? আরে কিচ্ছু না রে ভাই, আমি কাল চলে যাব, ঠিক আছে? তুই টেনশন করিস না। দেখ, সত্যি করে বল, ওই খবরের কাগজ আর টিভিতে মেয়েটার বিষয় যা দেখাচ্ছে এর পেছনে তোর কোনো হাত নেই তো? কারণ এটা সেই জায়গার ঘটনা যেখানে তুই প্রায় যাস। আরে তুই এত মাথা ঘামাস না তো, তুই এত টেনশন করছিস কেন? আমি কালকে চলে যাব, ঠিক আছে? তোর কিচ্ছু হবে না, চল। সাহেব, ও সকাল হতেই চলে গেছে। কোথায় কোথায় গেছে ও? থানেতে গেছে, ওখানে ওর দিদির বাড়ি। এই ধরুন 10 মিনিট আগে বেরিয়েছে। সাহেব, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই রাতে ফোন করতে পারিনি। সকাল হতেই আমি শাকিলকে খবর দিয়েছি। ওখানকার ঠিকানা জানিস? হ্যাঁ সাহেব। ওট বলছি, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। বল, আব্দুল আর রেহান কোথায় বল? স্যার, রেহানের খোঁজের মাই বলতে পারবে, আমি কি করে বলবো স্যার? আমি জানি না। নাজিব জব্বার কোথায়? আমি জানি না স্যার। বল। 27 তারিখ রাতে থানার বাইরে তুই নজরদারি করছিলি, তুই সবাইকে অ্যালার্ট করেছিস না? সেদিন আমি থানা থেকে বেরোনোর পরে আব্দুলের সঙ্গে দেখা হয়েছিল স্যার। আরে আব্দুল, এই আব্দুল। হ্যাঁ, পুলিশ আমাদেরকে পাগলা কুকুরের মতো খুঁজছে। আরে রেহানের ফোনটাও তো সুইচ অফ বলছে। এখন বাড়ি ফেরাটা ঠিক হবে না, পুলিশ যখন তখন ওখানে পৌঁছে যাবে। একটা কাজ করি, কোনো একটা ভিড় জায়গায় চলে যাই, ওখানে পুলিশ আমাদের আর খুঁজে পাবে। ভাই কোথায় যাবো? চল, এদিকে একটা রাস্তা আছে। আচ্ছা, চল 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 চল। স্যার, তারপরে আমরা সকাল অবধি একসঙ্গে ছিলাম স্যার। তারপরে কোথায় গেল আমি জানি না স্যার। তারপরও বাড়ি গেছে আর সেখান থেকে কেটে পড়েছে। শোন, যদি আব্দুলকে আমরা না পাই তাহলে তোর কিন্তু অবস্থা আমরা খারাপ করে দেব। স্যার, আমি শুধু এটুকু জানি ওর বউ কোথায় থাকে। বল। ও বাসবে থাকে স্যার। অ্যাড্রেস বল। ওই যে স্যার, নাজিবের বোনের বাড়ি। ওইটা? পরেরটা স্যার। এই যে স্যার, এই বাড়িটা। নাজিব কোথায়? ও তো এখানে আসেনি স্যার। ও ভেতরে নেই। ফোন। খেয়াল রাখবে এই মহিলা যেন কোনো কলের রিপ্লাই না করতে পারে, আর তুমি এখানেই থাকবে। স্যার, আমরা আব্দুলের স্ত্রীর বাড়িতে যাচ্ছি। নাজিব এখনো ওর বোনের বাড়িতে এসে পৌঁছয়নি। মনে হয় ঠিক ধরে ফেলবো আমরা। স্যার, আমরা রেহানের মায়ের ওপর নজর রাখছি। স্যার, বিভিন্ন পিসিও থেকে ওর কাছে ফোন আসছে। এই ফাতিমা আমাদের কাছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। চলো, একে তুলে নি। হ্যাঁ শাহিন, বলুন। ওর ভুল হয়ে গেছে বাবু, ও
ও এরকম লোক নয়। আমি ভাবতেই পারিনি বাবু যে ও এরকমও কিছু করতে পারে। ও তো ভুল করেছে, কিন্তু পস্তাতে তোমাদেরই হবে। ভালোই ভালোই বলে দাও ও কোথায় আছে। বাবু ও আজ সকালে ট্রেনেই দিল্লি চলে গেছে। কোন ট্রেনে? বাবু আমার কথাটা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কি সত্যি বলছি, আমি কিছু জানি না। চলো বাবু, আমি আপনাদের সেদিনই বলেছিলাম যে আমি জানি না ও কোথায় আছে, কিন্তু ও বেরোনোর সময় বলেছিল থানাতে যাচ্ছে। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি বাবু, শুনুন না। আরে চলো, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ঠিক আছে, কমপ্লিট চেকআপের পর আমরা কালকে ডিসচার্জ করে দেব। অঞ্জলি, মা তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি এখন ঠিক আছি, কিন্তু তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অঞ্জলি, তুমি তো খুব সাহসী মেয়ে, এরপরেও তোমাকে এইভাবে শক্ত থাকতে হবে। অঞ্জলি, ভয় পাওয়ার আর কোনো দরকার নেই, আমরা সবাই তোর সঙ্গে আছি। এখন তুমি কেমন আছো অঞ্জলি? ভালো আছি। ওরা ধরা পড়েছে? হ্যাঁ, 3 জন ধরা পড়েছে, বাকিরাও ধরা পড়বে। আমি সেদিন খুব হেল্পলেস ফিল করছিলাম, আর এখন এটা ভেবে খুব রাগ হয়েছে আমি কিচ্ছু করতে পারিনি। ইচ্ছে তো করে ওদের সবাইকে মেরে ফেলি। বাবু, আমি সত্যি বলছি বাবু, আমার কথা বিশ্বাস করুন বাবু, আমি একেবারে সত্যি বলছি। ফাতিমা, যতক্ষণ না রেহান ধরা পড়ছে তুমি এখানেই থাকবে, নিয়ে যাও একে। বাবু, আমি আপনাকে কতবার বলবো বাবু, আমি কিছু জানি না। দাঁড়াও, ওর ফোনটা নাও। ল্যান্ডলাইন নম্বর স্যার। স্যার নিশ্চিত কোনো পিসিওরই নাম্বার। কথা বলো, স্পিকারটা অন করো। হ্যালো, আমি। হ্যাঁ হ্যাঁ বাবা। ওই পুলিশ এসেছিল বাড়িতে? না বাবা। ঠিক আছে, আমি তোমাকে ওই সন্ধ্যার দিকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। ফতেমা, রেহান কোথায় বলে দাও, না হলে তোমার বাঁচা মুশকিল করে দেবো। বাবু, ও হাসপাতালের কোনো ওয়েটিং রুমে আছে, গত 2 দিন ধরে ওখানেই আছে। কোন হসপিটালে? স্যার, দিল্লি পুলিশ কালকে সকালে রেলওয়ে স্টেশন পৌঁছে যাবে। আব্দুল দিল্লি মুম্বাই এক্সপ্রেস ট্রেনে যাচ্ছে। গুড, কালকের মধ্যে সমস্ত দোষী আমাদের হেফাজতে থাকবে। ঠান্ডা জল, ঠান্ডা জল, গরম গরম চাই। আরে জল জল, ঠান্ডা জল, ঠান্ডা জল। স্যার, ও ট্রেন থেকে নেমে পড়েছে, ব্রিজের দিকে যাচ্ছে। ঠিক আছে, এগিয়ে যাও তাড়াতাড়ি। ঠান্ডা জল, ঠান্ডা জল, জল জল, চা কফি চাই।
স্যার, আব্দুলকে অ্যারেস্ট করা হয়েছে। কালকে কাস্টাডিতে ওকে পেয়ে যাব। ভেরি গুড। এখন সব কটাই আমাদের কাস্টাডিতে আছে। সবার বয়ান নিয়ে নাও আর আইডেন্টিফিকেশন করো। স্যার, অপরাধ হওয়ার 65 ঘন্টার মধ্যে সব অপরাধী গারদের পিছনে ছিল। এর মধ্যেই ভারতীয় মুম্বাই ফিরে এসেছিল। ভারতী মা, মা, এমন কি হয়েছিল যে তুই হঠাৎ করে এখান থেকে চলে গেলি? আচ্ছা, তুমি না বলে কোথায় গেছিলে? স্যার সেই দিন বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে কিছু হয়েছিল। কি হয়েছিল? আমি ধীরজের সঙ্গে ওই রাস্তা দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর কিছুক্ষণের জন্য ওখানেই বসি। টিভিতে দেখানো ওই স্কেচের মধ্যে ওই 3 জন, সেদিন ওরা ওখানে ছিল। আমি বিকে রোড পুলিশের সঙ্গে কথা বলছি। ওই এরিয়াটা ওদের আন্ডারে পড়ে, আর ওরা এই কেসটা নিয়েই কাজ করছে। তেসরা অক্টোবর আরো একটি মেয়ের সাথে তোমরা এই কাজ করেছো। কে কে ছিল ওখানে? 3 জনকে তো মেয়েটি শনাক্ত করেছে, আরো 2 জন ছিল। তারা কারা? স্যার, আমি ছিলাম না। আমিও ছিলাম না। সাহেব, এটা এই সঞ্জয়ের ছোট ভাই ছিল। স্যার, স্যার আমরা তো কিছু করিনি স্যার। স্যার, আর একজন কে ছিল? কে ছিল? পারভেজ জালিল ছিল স্যার। পারভেজ জালিল। পারভেজ জালিল? ওকেও তো আমরা তুলেছিলাম এদের খোঁজ নেওয়ার জন্য। এর উত্তরটা তুই থানায় গিয়ে পাবি। চল। স্যার, স্যার আবার কি হলো স্যার? আমরা তো এতদিন লকআপেই ছিলাম স্যার, আর আপনারা তো ওদের পেয়েও গেছেন। তোমার এই ভাইও রেপের সাথে যুক্ত। চলো চলো, নিয়ে চলো একে। ভাই? বাবু, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? সাহেব, একে ছেড়ে দিন সাহেব। সাহেব, একে ছেড়ে দিন সাহেব। এর কোনো দোষ নেই সাহেব। আপনার নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে সাহেব। এ তো দিনমজুরের কাজ করে সাহেব। সাহেব, চলো তাড়াতাড়ি চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর আর 9 নম্বর।
অঞ্জলি আর ভারতী উভয়ের ক্ষেত্রেই অপরাধীদের মধ্যে একজন করে নাবালক ছিল। দুজনকে জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়। তদন্তের সামনে আসে যে এই অভিযুক্তরা অনেক মেয়ের উপরেই এই নির্মম অত্যাচার করেছে, কিন্তু অনেক মেয়েই কোনো অভিযোগ করেনি। সব অভিযুক্তের বিরুদ্ধেই আইপিসির ধারা 120B অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, ধারা 376D অনুযায়ী গ্যাংরেপ করার জন্য, ধারা 377 অনুযায়ী কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অপরাধ করার জন্য, 341 অনুযায়ী কাউকে জোর করে আটকে রাখার জন্য, ধারা 506 সেকশন 2 অনুযায়ী কাউকে আঘাত করা এবং হুমকি দেওয়ার জন্য, ধারা 201 অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য, আইপিসির ধারা 323 অনুযায়ী কাউকে সজ্ঞানে গুরুতর আঘাত করার জন্য, ধারা 342 অনুযায়ী কাউকে খারাপ উদ্দেশ্যে আটক করে রাখার জন্য, আর ধারা 34 অনুযায়ী একই উদ্দেশ্যে অনেকে মিলে কাজ করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আব্দুল বাড়ির বিরুদ্ধে আইটি অ্যাক্ট অনুযায়ী সেকশন 67A দায়ের করা হয়েছে। প্রশাসন কেসটাকে ফার্স্ট ট্র্যাক করার প্রতিশ্রুতি দিয়েছিল, চার্জশিট ফাইল করা হয়ে গেছে, আর 2 মাসের মধ্যে কেসের ট্রায়ালও শুরু হয়ে গিয়েছিল। মা, একদম ভয় পাবি না মা। কিছু প্রশ্ন হয়তো তোকে বিব্রত করবে, কিন্তু সাহস রাখিস। হ্যাঁ মা, আর ভয় পাবো না। যদি এই সাহসটাই আমি অনেক আগে দেখাতাম, তাহলে আজ আরও একটা মেয়েকে এইসব সহ্য করতে হতো না। দাদা, আমি রেডি। অঞ্জলি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সো বি স্ট্রং। হ্যাঁ মা, তুমি রেডি হয়েছো? আসছি বাবা। চলো। অঞ্জলি, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম যে আমার মেয়ে খুব সাহসী। মা, যেটা আমার সঙ্গে হয়েছে না, হয়তো অনেক মেয়ের সঙ্গেই হয়েছে। আমি শুধু এর জন্যই এখন খুশি যে এবার ওই দোষীগুলো শাস্তি পেয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা, যেটা আমার সঙ্গে হয়েছে না, হয়তো অনেক মেয়ের সঙ্গেই হয়েছে। আমি শুধু এর জন্যই এখন খুশি যে এবার ওই দোষীগুলো শাস্তি পেয়েছে। আমাদের পার্টি সমাজে মহিলাদের পরিস্থিতির উন্নতি, অগ্রগতি আর অধিকারের জন্য কাজ করে। আমরা মহিলাদের অগ্রাধিকারে বিশ্বাস করি।
মহিলাদের সম্মান করা আমাদের থেকে ভালো আর কে জানে। মহিলাদের সুরক্ষা দেওয়াটাই হলো আমাদের প্রধান কাজ। আমরা নারী প্রগতিকে সবসময় অগ্রাধিকার দিয়েছি। আমাদের সমস্ত যোজনায় মহিলাদের অগ্রাধিকারের কথা বলা হয়েছে। আমাদের ঘোষণাপত্রটি একবার পড়ুন, সেখানে মহিলা কল্যাণের কথা বলা আছে। আমাদের এজেন্ডাতে সবার প্রথমে হলো মহিলাদের সুরক্ষা। আমাদের প্রার্থীদের লিস্ট দেখুন, আমরা যে কোনো পার্টির থেকে বেশি মহিলা প্রার্থী ময়দানে নিয়ে এসেছি। ভারতী নিম্বালকর কেসে আদালত 4 জন অভিযুক্ত রেহান মল্লিক, পারভেজ জলিল, আব্দুল বারি আর নাজিব জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। অঞ্জলির কেসে অভিযুক্ত সঞ্জয় ভাঙ্গেকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আর 3 জন অভিযুক্ত রেহান মল্লিক, আব্দুল বারি আর নাজিব জব্বারকে অন্য অভিযোগ ছাড়া আইপিসি সেকশন 376E অন্তর্গত চার্জ লাগানো হয়েছে। যদিও এদের শোধরানোর কোনো আশা নেই, তবুও আর অন্য কেউ যেন এরকম করার সাহস না করে তার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া প্রয়োজনীয়। অপরাধীকে শাস্তি দেওয়ার কারণই হলো অপরাধের সুরাহা করা। এই কেসের অপরাধীদের আইনের প্রতি কোনো সম্মান ছিল না, আর ভয়ও ছিল না। কেসের তথ্য থেকে মনে হয় এদের আর শোধরানোর কোনো সম্ভাবনা নেই। সেই জন্য এই আদালত রেহান মল্লিক, আব্দুল বারি আর নাজিব জব্বারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। 2012 দিল্লি গ্যাংরেপের পর 2013 সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইপিসির ধারা 376E বানিয়েছিল। এই সেকশনের অন্তর্গত ধর্ষণের অভিযুক্তদের একবারের বেশি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সব অপরাধীরাই নিজেদের শাস্তি ভোগ করছে। সেশন কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করাই যেতে পারে। 2 নাবালকের কেস এখনও কোর্টে আসেনি। প্রত্যেক দোষীদের পরিবারকে সামাজিক বহিষ্কারের সম্মুখীন হতে হয়। কেউ কেউ শহরে নিজেদের ঠিকানা বদলে ফেলে, আবার কেউ কেউ তো শহরটাই বদলে ফেলল, আর কেউ কেউ এখনো নিজেদের রুজিরুটির সন্ধান চালিয়ে যাচ্ছে। আমরা ওনাদের প্রতি সহানুভূতিশীল। এই অপরাধীরা যা করেছিল তাতে তাদের পরিবারের কোনো হাত ছিল না। 2 জন সাহসী মেয়ে তাদের জীবনে এগিয়ে চলেছে। আমরা তাদের সাহসের কুর্নিশ করছি আর তাদের কুশল এবং সুন্দর ভবিষ্যতের কামনা করছি। এই ধরনের জঘন্য অপরাধের জন্য শুধুমাত্র সামাজিক পরিস্থিতিকে দোষ দেওয়া উচিত নয়। এই ধরনের অপরাধ আইনি ব্যবস্থার একটা মস্ত দুর্বলতার দিকে ইশারা করে। আর আমাদের নেতারা এই আইন এবং প্রশাসন প্রণালীকে আরো পরিপক্ত বানানো বা শুধরানোর পরিবর্তে একটা বিকৃত নজির স্থাপন করেন, আর তারপর দাবি করতে থাকেন যে তাদের বয়ানকে বিকৃতভাবে পেশ করা হয়েছে। পরিষ্কারভাবে এই অন্যায় তাদের, যারা এই ব্যবস্থাকে পরিপক্ত করার দায়িত্বে রয়েছে, যারা আইন নির্মাতা চেয়ারে বসে আছে, যারা অপরাধীদের বাঁচায় আর সিস্টেমকে দুর্বল করে দেয় যাতে তাদের সঙ্গীরা অপরাধ করেও বেঁচে যায়, যারা অপরাধী এবং তাদের কাজের সঙ্গ দেয় আর তাদেরই সমবেদনা জানায়, যারা আসলে নারী ক্ষমতায়ন এবং নারীদের সুরক্ষার থেকে পালিয়ে বাঁচেন, অথচ তাদের ঘোষণাপত্র আর ভাষণে এই বিষয়টি জোর গলায় দাবি করা হয়। স্পষ্টভাবে ভুলটা আমাদেরও, কারণ আমরা এই মানুষগুলোকেই ওই চেয়ারে বসার অনুমতি দিই। ভুলটা আমাদেরই, নিজেরাই সবচেয়ে বড় গণতন্ত্রের বড়াই করে থাকি, কিন্তু এই ধরনের মানুষগুলোকে আমাদের মাথায় উঠে নাচার সুযোগও করে দিই। ভুলটা আমাদেরই যে আমরা এই দুর্দশার মধ্যেও সবকিছু মেনে নিয়ে হাতের উপর হাত রেখে বসে আছি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।